কি করে? ওই সিট 11A কি ওর প্রাণ বাঁচিয়ে দিয়েছিল? আসলে 11 সিটের প্যাসেঞ্জারের ভাগ্য খুব ভালো ছিল। বিমানের একটা কোনো সিট আর একটা থেকে বেশি নিরাপদ এরকম তো হয় না। দুর্ঘটনার নেচারের উপর পুরোটা নির্ভর করে। তো হ্যাঁ, ওর ভাগ্য খুব ভালো ছিল। কিন্তু সমস্ত বিমান দুর্ঘটনাতেই সিট নাম্বার 11 এইভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে হয় না। এখানে কিভাবে দুর্ঘটনা হচ্ছে সেটাই সব থেকে ইম্পর্টেন্ট। কোনো দুর্ঘটনাতে শুধু একজন বেঁচে গেছে সেটা সাধারণত দেখা যায় না। বেশিরভাগ সময়ই হয় সবাই বেঁচে যায়, আর নইলে এমন দুর্ঘটনা হয় যেখানে কেউই বাঁচে না। কিন্তু রমেশ বেঁচে গেলেও ওর পরিবারের বাকিরা এটা হলো অবভিয়াসলি স্টেট রেগুলেটেড, সেফটি রেগুলেটর, তাছাড়া ওই এয়ারলাইন যে কোম্পানি বিমানটা তৈরি করেছিল, আর সেই সঙ্গে গোটা পৃথিবীর নানান রেগুলেটর। অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেটরদের সত্যি খুবই দ্রুত ডেকে পাঠানো হয়েছিল। ওরা যতটা বেশি সম্ভব প্রমাণ সংগ্রহ করতে চেয়েছিল। একটা জিনিস মাথায় রাখতে হবে, এমার্জেন্সি রেসপন্স কিন্তু অনেক প্রমাণ নষ্ট করে দিতে পারে। আমরা একটি ফায়ার ইঞ্জিনকে ধ্বংসস্তূপের ওপর দিয়ে যেতে দেখেছিলাম, কারণ স্বাভাবিকভাবেই ওরা মানুষকে বাঁচানোর উপরে জোর দিচ্ছিল। তারপরে কিছু বেসিক কাজ করতে হয়, যেমন পুরো বিমানটাই পাওয়া গেছে কিনা সেটা দেখা, মানে সামনে পেছনে দুদিকের দুটো উইংস, ইঞ্জিনগুলো একটা ইনভেন্টরির মতো তৈরি করা হয়, যাতে বিমানের গুরুত্বপূর্ণ কোনো অংশ ওই দুর্ঘটনাস্থলের বাইরে কোথাও পড়ে না থেকে যায়। করতে হয়। নানা প্রশ্নের উত্তরের জন্য ভারত সরকারের ওপর প্রচন্ড চাপ আছে। এখানে যত পার্টি ইনভলভ সবাই অপেক্ষা করে আছে। ওই এয়ারলাইন সঙ্গে বোয়িং বিমান পরিবহনের নিরাপত্তা ছবিটা এখানে জড়িয়ে আছে। সাম্প্রতিককালে অনেক খারাপ শিরোনাম দেখা গেছে। লোকজন ভাবতে শুরু করেছে আকাশ থেকে সব প্লেন এভাবে পড়ে যাচ্ছে কেন? তাহলে কি প্লেন আর সেফ নয়? 787 এয়ার ইন্ডিয়ার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই এফিশিয়েন্ট একটা এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটটা এই এয়ারলাইনে গত 10 বছর ধরে কাজ করছে, আর এগুলো নির্ভরযোগ্য। ইনফ্যাক্ট এই ঘটনার কিছুদিন আগেই ওরা আরো বোয়িং 787 ড্রিম লাইনার অর্ডার করেছিল। সাবধানতা অবলম্বন করার জন্য ইন্ডিয়ার এভিয়েশন রেগুলেটর এয়ার ইন্ডিয়ার কাছে বাকি যত বোয়িং 787 আছে সেগুলো সব ভালোভাবে পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছে। দুর্ঘটনা একজন পাইলট এবং ফ্লাইট সিমুলেটরের ট্রেনার হিসেবে ক্যাপ্টেন অ্যান্ডি লির 40 বছরের অভিজ্ঞতা আছে। এই সিমুলেটরে 787 ড্রিম লাইনারের মতো একই কন্ট্রোলস আর একই ধরনের ইনস্ট্রুমেন্ট প্যানেল আছে। ক্যাপ্টেন লি এটাকে আহমেদাবাদের টেক অফ রেপ্লিকেট করার মতো করে প্রোগ্রাম করেছেন। এতে ঘটনাটা কিভাবে ঘটেছিল সেটা খানিকটা বোঝা যাবে। এবার টেক অফ করব। প্রথমে টেক অফ থ্রাস্ট সেট করব। থ্রাস্ট সেট। এবারে আমরা অ্যাক্সিলারেট করার পাশাপাশি রানওয়ের সেন্টার লাইনটা ট্র্যাক করছি। টেক অফের সময় বিমানের গতি বাড়লে বিমানের ডানায় বাতাসের বেগও বাড়তে থাকে। ওটা একটা সময়ে এমন জায়গায় গিয়ে পৌঁছবে যখন ওটা বিমানের ওজন ধরে রাখতে পারবে। তখন আমরা রোটেট করে আকাশে ভেসে যেতে পারবো। 80 নটস। প্রত্যেকটা টেক অফই একটা ম্যাক্সিমাম স্পিডে গিয়ে পৌঁছয়। যখন টেক অফ করবে কিনা পাইলটকে সিদ্ধান্ত নিতে হয়। 80 নটস চেক। স্পিডের থেকে বেশি হলে কোন রকম বড় ইমার্জেন্সি না হলে টেক অফ বাতিল করা হয় না। ইমার্জেন্সি যেমন আগুন, ইঞ্জিন ফেলিওর বা ধরুন প্লেন কিছুতেই মাটি ছাড়ছে না, সেক্ষেত্রে টেক অফ রোলে সবকিছুই নর্মাল ছিল, কিন্তু এয়ারক্রাফটটা মাটি ছেড়ে রোটেশন করার পরেই সবকিছু অ্যাবনর্মাল হতে শুরু করে। V1 রোটেট। তো এবারে আমরা বিমানের নাকটা 15 ডিগ্রি ওপরে তুলে দেব, যাতে ওটা মাটি ছেড়ে ওপরে উঠতে শুরু করে, আর ওপরে উঠে গেলে গিয়ার আপ করে দেবো। ঠিক এই সময়ই ফ্লাইট 171 মাটির দিকে নামতে শুরু করেছিল। দুর্ঘটনার একদিন পরে অফিসিয়াল ইনভেস্টিগেশন তখনও চলছিল। সাধারণ ভিডিও ভাইরাল হয়েছিল। এভিয়েশন ইন্ডাস্ট্রি ইমিডিয়েটলি ওই ভিডিওতে দুর্ঘটনার কারণের ক্লু খুঁজতে শুরু করে। বাকি সবার মতোই আমি এই ভিডিওটি দেখেছিলাম, আর এরকম ভিডিও আমি আগে কখনো দেখিনি। মানে একটা প্লেন আকাশে উড়লো আর তারপর খুব সম্ভবত 10 বা 15 সেকেন্ডের মধ্যেই মুখ থুবড়ে একেবারে পড়ে গেল। আমার 42 বছরের অভিজ্ঞতায় এই জিনিস আমি কোনোদিনও দেখিনি।
পরে ওটা বাইরেই ছিল। এটা কি কোনোভাবে ওই দুর্ঘটনার কারণের ক্লু হতে পারে? সাধারণ পরিস্থিতিতে টেক অফের 2, 3 বা 4 সেকেন্ডের মধ্যেই ল্যান্ডিং গিয়ার ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়, খুব তাড়াতাড়ি। মানে আকাশে উঠেই ওটা ঢুকিয়ে নেওয়া হয়, কারণ ঝুলে থাকলে ওটা একটা মারাত্মক টান তৈরি করে। চাকাটা বেরিয়ে আছে দেখে বোঝা যায় যে হয় কোনো সমস্যা হচ্ছিল, আর নইলে বিমানের পাইলটরা অন্য কাজে ব্যস্ত ছিলেন। আর এটা তো একদম পরিষ্কার যে উড়ানের খুব ক্রিটিক্যাল একটা স্টেজে কোনো সমস্যা হয়েছিল, আর চালকরা তখন বিমানটা আকাশে ওড়ানোর দিকে। এতে হয়তো দুর্ঘটনার কারণটা বোঝা যায় না, কিন্তু এটুকু বোঝা যায় যে ওরা অন্য কোনো কাজে ব্যস্ত ছিল। আহমেদাবাদের